নমস্কার বন্ধুরা, আমি প্রীতম এবং আমার ইজি ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছো যে আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর একটি প্রোজ থ্রি কোশ্চেন্স, লিও টলস্টয়ের লেখা থ্রি কোশ্চেন্স নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলে আলোচনা হবে। লাইন বাই লাইন রিডিং পড়ে তার বাংলা মানে আমি বলবো এবং ওয়ার্ড ধরে ধরে প্রায় প্রত্যেকটা কথার অ্যানালিসিস আমি করার চেষ্টা করব, ঠিক যেরকম আগের ভিডিওগুলোতে অন্যান্য টেক্সটগুলোর আমি করার চেষ্টা করেছি। আর প্রত্যেকটা ভিডিও শুরুতে যে কথা বলি, আবারও বলছি, পুরো টেক্সটটা এই একটা ভিডিওতেই থাকবে, সেই কারণে এটা লেন্থ অনেকটা বড় হয় এবং আমি পড়ানোর সময় খুব বেশি কথা বলি, অনেক সহজে তোমাদের কাছে ব্যাপারটা প্রেজেন্ট করার জন্যই আমার এই চেষ্টা। তাই সেই ভিডিওর লেন্থগুলো বড় হয় এবং তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করি পুরোটা শোনার জন্য। কিন্তু ইদানিং একটা সমস্যা আমারও, মানে তোমাদের কমেন্ট পড়ে মনে হচ্ছে যে অনেকে আমাকে বলে যে এত কথা বললে বোরিং লাগে। তো প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করব যে এত কথা বলা সেটা একমাত্র তোমাদের জন্যই, যাতে তোমাদের কাছে ব্যাপারটা ক্ল্যারিফাই হয়, যাতে ব্যাপারটা আরো অনেক সহজে যায়। অনেকে হয়তো খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারো, তাদের কাছে হয়তো বেশি কথা বলাটা একটু প্রবলেমেটিক হতে পারে, কিন্তু অনেকেই এই বেশি কথা বলে বোঝালে অনেকের কাছে ব্যাপারটা সহজ হয়। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভিডিও তো করা সম্ভব নয়, সেই কারণে আমি এইভাবে করছি। যাদের মনে হচ্ছে যে এটা অনেক অনেক বেশি বকা হয়ে যাচ্ছে, তাদের কাছে রিকোয়েস্ট করব যে একটু যদি কষ্ট করে শুনে নিতে পারো, তাহলে আমার বিশ্বাস যে তোমাদের কাছে ব্যাপারটা একটু বেশি ক্লিয়ার হবে বা একটু ভালোভাবে ক্লিয়ার হবে। কারণ এই রকম ভাবে এতটা ডিটেলে আমার মনে হয় না যে ইউটিউব প্ল্যাটফর্মে আর কোনো এক্সপ্লেনেশন তুমি পাবে। তো এই ছিল আমার মোটামুটি বলার। আজকে এই থ্রি কোশ্চেন্সের একটা অ্যানালিসিস আমি করতে চলেছি। ভিডিওটা শুরু করছি, তবে তার আগে একটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং যদি কষ্ট করে পুরোটা শুনতে পারো আশা করব তোমাদের খুব একটা খারাপ লাগবে না। বাকিটা সম্পূর্ণরূপে তোমাদের উপরে ডিপেন্ড করছে। থ্রি কোশ্চেন্স লিও টলস্টয়ের লেখা, এবং লিও টলস্টয় রাশিয়ার একজন রাইটার, এবং এই রাশিয়ান রাইটারের এই থ্রি কোশ্চেন নামক যে ছোট গল্প, সেটা 1885 সালে প্রথম প্রকাশিত হয়। ছোট গল্পের সংকলন বেরোয়, অর্থাৎ কালেকশন, একসঙ্গে অনেক কটা ছোট গল্প নিয়ে একটা বই বেরোয়, এবং সেরকমই 1885 সালে একটা বই বেরোয়, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। এই যে বইটি, এই বইটিতে প্রথম এই থ্রি কোশ্চেন্স গল্পটি উঠে আসে বা ছোট গল্পটি প্রকাশিত হয়। এবার কথা হচ্ছে, এই যে থ্রি কোশ্চেন্স, এটাকে ছোট গল্প বলা হলেও এক্স্যাক্ট ছোট গল্পের যে সমস্ত ফিচার্স থাকা উচিত, এখানে আমরা তার সমস্তটা হয়তো দেখতে পাবো না, কিন্তু এই গল্পটা প্রচন্ড এডুকেশনাল একটা গল্প। কারণ এখান থেকে আমরা প্রচুর কিছু শিখবো, এবং যেটা শিখবো সেটা কিন্তু খুব বেশি মাত্রায় প্রাসঙ্গিক আজকের দিনের জন্য, বা বলা ভালো আমাদের জীবনের জন্য। দেখো, প্রথমে রাইটার সম্বন্ধে একটুখানি দেওয়া থাকে, সেই জায়গাটা আগে একটু বলে দিই। কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়। আমি আরো একবার পড়ে দিচ্ছি। কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়, 1828 সালে জন্ম এবং 1910 সালে মৃত্যু, ওয়াজ আ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। একজন রাশিয়ার রাইটার ছিলেন, কিন্তু তার ফেম অর্থাৎ তার নামটা ওয়ার্ল্ড ওয়াইড, গোটা পৃথিবী বিখ্যাত ছিল। হিজ নোবেলস আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইট, এবং তার যে নোভেলসগুলো, তার যে উপন্যাসগুলো, সেগুলোকে আমরা কি হিসাবে চিহ্নিত করতে পারি বা সেগুলো কিসের জন্য স্পেশাল ছিল, তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে শার্প, খুব তীক্ষ্ণ সাইকোলজিক্যাল ইনসাইট, অর্থাৎ প্রচন্ড রকমের সাইকোলজিক্যাল দার্শনিক ব্যাপারটা, এবং ইনসাইট, ইনসাইট মানে দূরদৃষ্টি, অর্থাৎ দার্শনিক দূরদৃষ্টি দিয়ে তিনি কি করতেন, নোভেলস গুলো লিখতেন। মানে তার উপন্যাসগুলো পড়লে যে ভবিষ্যতের ইনসাইট, অর্থাৎ তার যে ভবিষ্যৎবাণী, এবং সেগুলো কেমন সাইকোলজিক্যাল, অবশ্যই প্রচন্ড প্রাসঙ্গিক এবং দার্শনিক চিন্তা ভাবনা দিয়ে তিনি নোবেলস গুলো লিখতেন। অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়ালিটি, এবং শুধু ওই দার্শনিক চিন্তা ভাবনা বা কল্পনাই নয়, তার সঙ্গে যেটা থাকতো সেটা হচ্ছে
একটা রিয়ালিটি, অর্থাৎ আমাদের যে রিয়েল লাইফ, সেই রিয়েল লাইফের একটা সুন্দর ডেসক্রিপশন, একটা একদম সঠিক ডেসক্রিপশন, আমাদের রিয়েল লাইফের একটা সুন্দর ডেসক্রিপশন থাকতো তার এই নভেলসগুলোতে বা উপন্যাসগুলোতে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর ওয়ার অ্যান্ড পিস। তার সব থেকে নোটেড অর্থাৎ বিখ্যাত যে লেখাটা, সেটা কি? সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। এটা নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, যেটা 1809 সালে প্রকাশিত হয়। আর এছাড়া আরো কতগুলো দেখো নাম দেওয়া রয়েছে, সিভাস্টোপল স্কেচেস অ্যান্ড অ্যান্না ক্যারেনিনা। এইগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখার নাম। এটা হচ্ছে রাইটার সম্বন্ধে একটুখানি পরিচিতি। এরপরে আজকে যে গল্পটা পড়ব তার একটু ছোট্ট করে ডেসক্রিপশন এখানে দেওয়া থাকে, সেটা পড়ে দিই। এখানে বলা হচ্ছে যে through the tale of a czar which wanted to know the nature of appropriate counsel and action। বলছে যে এখানে একটা জারের গল্প বলা হয়েছে। জার মানে কি? জার মানে হচ্ছে ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে যারা হেড হয় তাদেরকে জার বলা হতো, অর্থাৎ রাজা ধরে নিতে পারি আমরা, খুব সহজ ভাষায় বলতে গেলে রাজা রাজা ধরে নিতে পারি। আর এই উচ্চারণটা হচ্ছে জার, যেখানে টিটা সাইলেন্ট থাকবে। তো বলছি এখানে একটা জারের গল্পের মাধ্যমে এখানে আমাদের সামনে উঠিয়ে ধরানো হচ্ছে বা আমাদেরকে দেখানো হচ্ছে কি কিরকম জার? বলছে হু ওয়ান্টেড টু নো, যিনি জানতে চাইছেন, কি জানতে চাইছেন? দ্য অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন টলস্টয় রিভিল অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান। একটা জার, তিনি জানতে চাইছেন যে সঠিক একটা কাজ, সঠিক একটা সম্পর্ক, লোক বলা যেতে পারে, যে কিনা তোমাকে পরামর্শ দেয়, এরকম একজন লোক বলা যেতে পারে। তো এই জার তিনি জানতে চাইছেন যে ঠিক কি ধরনের মানুষজন যারা আমাদেরকে পরামর্শ দেয় সেগুলো সঠিক, বা কি ধরনের অ্যাকশন আমাদের জন্য সঠিক। এবং এটা বোঝানোর জন্য বা এই জিনিসটাকে সঠিকভাবে ক্ল্যারিফাই করার জন্য টলস্টয় রিভিল অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ মেন, এবং এই জায়গাটাকে সঠিকভাবে বোঝানোর জন্য টলস্টয় ইলুমিনেটিং মানে আলোকপাত করা, নোশন মানে ধারণা, নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান, একজন মানুষের, যে মানুষ অর্থে এখানে শুধু পুরুষ নয়, কিন্তু এখানে যেখানে একটা ইংলিশের একটা নিয়ম রয়েছে, যেখানে জেন্ডার ডিফাইন হয় না, সেখানে আমরা ম্যাসকুলাইন জেন্ডার ইউজ করে থাকি। তো এখানে মেন মানে কিন্তু আমাদের প্রত্যেকটা, অর্থাৎ হিউম্যান বিইংস এর কথা বলা হচ্ছে। তো এই হিউম্যান বিইংসদের মধ্যে সঠিক কাজ, ডিউটিস, তাদের যে ডিউটি সেটা সঠিক কি করে আমরা বুঝবো যে কোন কাজটা আমাদের করা উচিত, বা কোন মানুষটা আমাদেরকে হেল্প করবে, বা কোন মানুষটার হেল্প আমরা নেব, এবং কি কাজ আমাদের সঠিকভাবে করা, মানে কোন কাজটা আমাদের কাছে সঠিক এবং সেটাই আমরা করব। এই যে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে, এর উত্তরটা একটা জারের গল্পের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এই জায়গার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে যখন আমরা গল্পটা পড়ব। দিস সিম্পল টেল ইজ লোডেড উইথ ডিপ থটস। খুব সাধারণ একটা গল্প, একটা সিম্পল গল্প, যেটা ভর্তি আছে প্রচুর থটস দিয়ে, এবং ডিপ থটস, প্রচুর গভীর চিন্তা ভাবনায় ভর্তি, অন দ্য ওয়ে হিউম্যান বিইংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশন। এবং অ্যাকচুয়ালি এই যে গভীর চিন্তা ভাবনাটা কিসের? এই গভীর চিন্তা ভাবনাটার ফলে আমরা বুঝতে পারবো যে কি পদ্ধতিতে আমাদের কাজ করা উচিত, অর্থাৎ যে কোনো ধরনের কাজ আমরা কি পদ্ধতিতে করব। এখানটায় একটা জিনিস পড়ানোর আগেই বলে দিই, সেটা হচ্ছে আমরা অনেক সময় কনফিউজ থাকি যে একটা কাজ করব কিভাবে করব, বা একটা কাজ করব আমাকে পাঁচজন পাঁচটা মতামত দিল, কারটা শুনবো, এবং অ্যাকচুয়ালি কখন কাজটা শুরু করব, কিভাবে সেটা কমপ্লিট করব, প্রচুর কনফিউশন থাকে। এবং সেই কনফিউশনগুলো থেকে দূর করার জন্য এই টেক্সটটা আমাদের কিন্তু বেশ কাজে লাগবে। কথা না বাড়িয়ে ডাইরেক্ট টেক্সটে যাচ্ছি, একটু ফলো করো।
It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. পুরো প্যারাগ্রাফটা জুড়ে একটা সেন্টেন্স, এবং প্রথম প্যারাগ্রাফেই একটা মেইন জায়গা উঠিয়ে ধরছে। এবার বাংলাটা বলি লাইন বাই লাইন পড়ে। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, কোনো একটা রাজার সঙ্গে এটা কোনো এক সময় ঘটেছিল। দ্যাট, তার এইটা মনে হয়েছিল, ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, একটা কাজ করব বা যাই কিছু করি না কেন তার সঠিক সময়টা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আর কোনো অসুবিধে হবে না। বা ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসন টু, আমার কোনো একটা কাজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, আমি কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম, অনেকে অনেক মতামত দিল, কিন্তু আমি কার কথাটা শুনবো সেটা যদি আমি সঠিকভাবে জানতাম তাহলে তো আমি ইজিলি বুঝতে পারতাম যে আমার কাজটা কোনোদিনই ফলস হতো না বা কোনোদিন ফেল করতো না। তাই সার্টেন অর্থাৎ এই কোনো একজন জারের এটা মনে হচ্ছে যে তিনি যদি কাজ করা বা কাজ শুরুর সঠিক সময়টা জানতেন, এবং তিনি যদি এটা জানতেন যে কাদের কথাগুলো আমরা শুনবো অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদের কথাগুলো শুনবো না, কাদের কথাগুলো অ্যাভয়েড করে যাব, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সব থেকে বড় কথা, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সব থেকে বড় তিনি যদি এইটা জানতে পারতেন যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ কোনটা, যেটা আমাদের করতেই হবে বা করতেই হয়, এরকম জিনিসগুলো যদি জানতে পারতেন, হি উড নেভার ফেল ইন এভরিথিং হি মাইট আন্ডারটেক, ফলে তিনি যেই কাজই নিতেন তিনি তাতেই সফল হতেন। ওয়েট, তো তিনি যে কাজই নিতেন তিনি সেই কাজে সফল হতেন, কখনো ফেল করতেন না। অর্থাৎ তিনি যদি শুরুর আগেই বুঝে যেতেন যে কাজটা শুরুর সঠিক সময় কি, বা সেই কাজটাকে ঠিক কি পদ্ধতিতে করলে বা কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো করলে সেই কাজটা সাকসেস হবে, বা সেই কাজটার জন্য যাদের কাছ থেকে কথাগুলো, যাদের ওপিনিয়নগুলো, যাদের মতামতগুলো নিয়েছি তাদের মধ্যে কার মতামতটা ঠিক এবং কারটা শুনবো আর কাদেরগুলোকে না শুনে সাইডে সরিয়ে রাখবো, এইগুলো যদি তিনি প্রথমেই জেনে যেতেন তাহলে তিনি যে কাজ করতেন সেই কাজে 100% সাকসেস আসতো, কখনো ফেলিওর আসতোই না। এটা একটা জারের এক সময় মনে হলো, এবং সে যেহেতু সেখানকার হেড, তো সে অনেক ডাকবে, স্বাভাবিক ব্যাপার যে তার মনে 3টে প্রশ্ন এসেছে এবং সেই 3টে প্রশ্ন কিন্তু এবার অ্যান্সার হবে। সেকেন্ড প্যারাগ্রাফ, and this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. এবং কি হলো, অ্যান্ড দেখো পরের সেন্টেন্স যেটা সেটাও কিন্তু পুরো প্যারাগ্রাফ জুড়ে চলছে। অর্থাৎ এক একটা সেন্টেন্সকে এক একটা প্যারাগ্রাফের মতন বড় লিখেছে, এটা যেমন ঠিক, কিন্তু এই লেখার মাধ্যমে তিনি সমস্ত থটটাকে উঠিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা কিন্তু জেনে গেছি যে অ্যাকচুয়াল ক্রাইসিসটা কি নিয়ে হচ্ছে। সেকেন্ড প্যারাগ্রাফটা একটু বাংলাতে আসি। and this thought having occurred to him, এবং যখন তার মনে এই চিন্তা ভাবনাটা ঘটে গেল, he had it proclaimed throughout his kingdom, তিনি কিন্তু জানিয়ে দিলেন গোটা কিংডমে, throughout his kingdom, তার গোটা রাজ্যে জানিয়ে দিলেন, কি জানালেন, that he would give a great reward to anyone, বলছে তিনি তাকে একটা গ্রেট রিওয়ার্ড দেবেন, কাকে, who would teach him, যে তাকে সেই এই সঠিক জিনিসগুলো শিখিয়ে যাবে। কি শেখাবে,
হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ করার সঠিক সময় কোনটা, এর যে উত্তর দিতে পারবে, বা হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা আমাদের জীবনে, এর যে উত্তর দিতে পারবে, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং তিনি কিভাবে জানবেন যে কোন কাজটা সব থেকে ইম্পর্টেন্ট করার জন্য, অর্থাৎ জীবনের সব থেকে নেসেসারি পিপল, গুরুত্বপূর্ণ বা দরকারি মানুষজন কারা, কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এই তিনটে প্রশ্নের উত্তর যে তাকে দিতে পারবে তার জন্য কিন্তু গ্রেট রিওয়ার্ড অর্থাৎ বেশ বড়সড় পুরস্কার অপেক্ষা করছে। এটা তিনি গোটা কিংডম জুড়ে ছড়িয়ে দিলেন। তাহলে এই যে 3 কোশ্চেন্স নামটা হয়েছে, বুঝতে পারছো যে এই তিনটে প্রশ্ন আছে, সেই কারণেই এই নামটা এরকম। আর পরীক্ষার ক্ষেত্রে বলে রাখি, এই প্রশ্ন একাধিকবার এসেছে যে তিনটে প্রশ্ন কি কি, জারের তিনটে প্রশ্ন কি কি, বা জারের সেকেন্ড প্রশ্ন কি, জারের ফার্স্ট প্রশ্ন কি, থার্ড প্রশ্ন কি এসেছে, অর্থাৎ এই তিনটেকে কিন্তু পড়ে ফেলতে হবে। And learned men came to Zar, but they all answered his question differently. রাজ্যে যেহেতু ছড়ানো হলো, লার্নড মেন অর্থাৎ যারা বেশ পড়াশোনা জানা ওয়াইজ লোকজন, জ্ঞানী লোকজন, তারা এসে সবাই জারের কাছে জমা হলেন, কিন্তু প্রবলেম হলো বাট দে অল অ্যান্সার হিজ কোশ্চেন ডিফারেন্টলি, কিন্তু প্রত্যেকে তার উত্তর, ওই প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদা রকম ভাবে দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের রিপ্লাইয়ে some said that to know the right time of every action, one must draw up in advance a table of days, month, and year, and must live strictly according to it. কেউ কেউ বলল যে প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদের কোনো কাজ করার সঠিক সময় কি, এইটা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ড্র আপ করতে হবে। কি ড্র আপ করতে হবে, অর্থাৎ একটা এঁকে নিতে হবে বা একটা তৈরি করে নিতে হবে। কি তৈরি করে নিতে হবে, মাস্ট ড্র আপ, মানে করতেই হবে কি সেটা, আর টেবিল অফ ডেজ, মান্থ অ্যান্ড ইয়ার, একটা টেবিল তৈরি করে নিতে হবে দিন, মাস এবং বছরের, মানে একটা টাইম টেবিল তৈরি করে নিতে হবে, অ্যান্ড দ্য মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং একদম সেই অনুযায়ী আমাদেরকে জীবন ধারণ করতে হবে, এবং স্ট্রিক্টলি অর্থাৎ কঠোরভাবে ওটাকে পালন করতে হবে, তবেই আমাদের জীবনের সঠিক সময়ে আমরা সঠিক কাজটা করতে পারবো। মানে আমাদের একটা ডেইলি রুটিন তৈরি করতে হবে, সকাল 6টায় উঠে দাঁত মাজবো, তারপরে চা খাবো, পড়তে বসবো, এই যে নিয়ম, এই জিনিসগুলো করে নিতে হবে, এবং প্রত্যেকদিন সেইভাবে করতে হবে। তাহলে আমার পড়ার টাইমে পড়া, খেলার টাইমে খেলা হবে, এবং আমি জানবো যে হ্যাঁ আমার সঠিক সময় সঠিক কাজটা হয়েছে। Only thus, said they, could everything be done at its proper time. এবং তারা অনেকেই এটা বললেন যে একমাত্র এটাই উপায় যে কোনো কাজ একদম প্রপার টাইম, সঠিক সময়ে, এভরিথিং ইজ ডান অ্যাট ইটস প্রপার টাইম, প্রত্যেকটা কাজ নিজের সঠিক সময়ে হবে একমাত্র যদি আমরা এরকম কোনো ডেইলি রুটিন ফলো করে চলতে পারি, তবেই হবে, এবং সেটা স্ট্রিক্টলি ফলো করতেই হবে। তো এটা এই অ্যান্সার মোটামুটি এটা প্রথমে যারা জ্ঞানী লোকজন এলেন তারা দিলেন। Others declare that it was impossible to decide beforehand the right time for every action. কিছু মানুষজন, সবাই তো আর একমত হবে না, কারণ প্রথমেই বলা হয়েছে যে প্রত্যেকে আলাদা আলাদা উত্তর দিলেন। তো কিছু মানুষজন বললেন যে না, একটা কাজের জন্য সঠিক সময় এটা আগের থেকে বোঝা কখনোই সম্ভব নয়, কিছু করেই সম্ভব নয়, বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবসর্বড ইন idle pastime, one should always attend to all that was going on. বলছে যে একটা কাজের সঠিক সময় আগের থেকে কিছু করে, ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, অর্থাৎ আগের থেকেই কিছু করে বোঝা সম্ভব নয় যে একটা কাজের সঠিক সময় কখন হতে পারে, এবং কিন্তু এর মানে এটাও নয় যে নট letting oneself be absorbed in idle pastimes, এর মানে এটাও নয় যে অতীতের কথা চিন্তা করে আমরা বড্ড অলস হয়ে পড়ে থাকবো, যে সঠিক সময় যখন আসবে তখন দেখা যাবে,
ঠিক আছে, আমরা তো আগের থেকে বুঝতেই পারবো না যে একটা কাজ করার সঠিক সময় কি, অর্থাৎ পাস্টে যা করেছি সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা যদি ভাবতেই থাকি আর কি, তাহলে হবে না। বরং আমাদেরকে কি করতে হবে, one should always attend to all that was going on, বরং আমাদের বর্তমানে যেটা চলছে সেইটাকে মনোযোগ দিয়ে বিশ্লেষণ করতে হবে, মনোযোগ দিয়ে সেটাকে অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ সেটাকে অ্যাটেন্ড কি বলবো, মানে যাত্রী অ্যাটেন্ডের বাংলা কি হয়, মানে সেটাকে দৃষ্টি দিতে হবে বা এরকম কিছু একটা হবে মেবি, আশা করছি বুঝতে পারছো। তো বলছে যে ওরকম আইডিয়াল পাস্ট টাইমসে ভেসে না গিয়ে, অর্থাৎ অলস অতীতে ভেসে না গিয়ে আমাদেরকে বর্তমানটাকে ঠিকঠাক করে দেখতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং ওই বর্তমানকে বিচার করে আমাদের সেই সময় বিচার করে যে জিনিসটা আমাদের মনে হবে যে এইটা দরকারি বা এই জায়গাটা প্রয়োজনীয়, সেই জায়গাটা আমাদের তখন করতে হবে। Others again said that, however attentive the Tsar might to be what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. বলছে আরেক দল বলল যে রাজামশাই যতই ভালো ভাবে অ্যাটেন্ড করুক না কেন, যতই অ্যাটেন্টিভ হোক না কেন, রাজামশাই যতই জিনিসটার গুরুত্ব বুঝুক না কেন, যতই মনোযোগী, এবার এসছে, সরি আমার বাংলাটা এতক্ষণ একটু ওই হচ্ছিল, মানে ওয়ার্ডটা খেয়াল আসছিল না, অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাকচুয়ালি মনোযোগী, যে রাজামশাই যতই মনোযোগী হন না কেন, এটা ইম্পসিবল একটা মানুষের পক্ষে যে সব সময় রাইট টাইমটাকে চুজ করা, কারণ সেও মানুষ, তার ভুল হতেই পারে, বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, সেই ক্ষেত্রে তিনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে তিনি একটা বিজ্ঞ দলের একটা বেশ কাউন্সিল তৈরি করতে পারেন, মানে বেশ কয়েকজনকে নিয়ে একটা সভা তৈরি করতে পারেন, যেখানে তিনি কি করবেন, কোনো কাজ এলে সেটা সম্বন্ধে আলোচনা করে তার সঠিক সময়টা জানবেন লোকের কাছ থেকে, যারা বিজ্ঞ ওয়াইজ মানুষ, যাদের জ্ঞান বেশি, সবাই মিলে আলোচনা করে যেটা হবে, অর্থাৎ মন্ত্রী সভার সঙ্গে আলোচনা করে তিনি করতে পারেন এটা, কারণ একজন মানুষের পক্ষে সব সময় এটা করা সম্ভব নয়। who would help him to fix the proper time for everything, এবং যেটা বললাম যে ওই ওয়াইজ ম্যানরাই ঠিক করে দেবেন যে প্রত্যেকে কোনো কাজ করার সঠিক সময় কোনটা। নেক্সট স্ট্যান্ডার্ড, but then again others said there were some things which could not wait to be laid before a council. কিছু মানুষজন আবার সঙ্গে সঙ্গে এই কথা বললো যে এটা ঠিক আছে, কিন্তু এমন কিছু টপিকও তো আছে যেগুলো সবসময় কাউন্সিলের সামনে তোলা যায় না, অর্থাৎ ব্যক্তিগত অনেক কাজ আছে যে কাজগুলো হয়তো আমরা আলোচনা করে সবার সঙ্গে করতে পারবো না, but about which one had at once to decide whether to undertake them or not. বলছে এরকমও কিছু কাজ আছে যেগুলো কি হয়, হঠাৎ চলে আসে এবং আমাদেরকে সঙ্গে সঙ্গে ডিসাইড করতে হয়, সঙ্গে সঙ্গে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা এটা করব কি করব না, এবং অনেক পার্সোনাল কাজও থাকে, তাই সমস্ত কিছুই যে কাউন্সিলের সঙ্গে তুলবো, তারপরে সেটাকে গভীরভাবে আলোচনা করে সেটা সম্বন্ধে আস্তে আস্তে ডিসিশন নেব, সেটা নাও হতে পারে, অর্থাৎ এটা এই যে প্রসেসটা বলা হলো সেটা সম্পূর্ণরূপে ভ্যালিড নয়, ঠিকঠাক নয়। but in order to decide that, one must know beforehand what was going to happen. বলছে এবং সেই ক্ষেত্রে কি হবে, যে কাজটা ধরো হঠাৎ চলে এসেছে এবং একজনকে হঠাৎ ডিসিশন নিতে হচ্ছে যে তাকে এটা তার এটা করা উচিত না উচিত না,
তো সেই ক্ষেত্রে হঠাৎ যদি চলে আসে তখন তো কোনো কাউন্সিল এসব কাজে লাগছে না, তখন কি করবে, তাকে নিজেকেই নিতে হবে। সেই ক্ষেত্রে যদি আগের থেকে জানা যায় যে কি ঘটতে চলেছে, তাহলে একটা সুবিধা হতে পারে। মানে দেখো, নানা মুনির নানা মত, এবং সেই মতগুলো এমনই যেগুলো লাইফে অ্যাপ্লিকেবল নয়, আমরা কোনোটাই প্রপারলি অ্যাপ্লাই করতে পারি না। তো বললো কি, একজন মানে কেউ একজন ওখান থেকে আবার কি আর একটা সাজেশন আসছে যে এটা যদি হয় তাহলে কি হবে, আমরা যদি আগের থেকে জানতে পারি যে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ডিসিশনটা আগের থেকে নিতে পারি। এবং একমাত্র ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, and therefore in order to know the right time for every action one must consult magician। একমাত্র ম্যাজিশিয়ানরাই হয়তো বলতে পারবে, যারা হয়তো জাদুবিদ্যা জানে, ম্যাজিক জানে, জ্যোতিষ শাস্ত্র জানে, তারাই হয়তো একমাত্র বলতে পারবে যে কি ঘটতে চলেছে। এবং তাদের সঙ্গে কনসাল্ট করে তবেই একমাত্র আমরা জানতে পারি যে রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক সময় কি হতে পারে প্রত্যেকটা কাজে, এবং সেই ক্ষেত্রে একমাত্র এটাই উপায় হতে পারে। তো এইরকম প্রচুর রকমের মতামত আসতে থাকলো, এবং এটা শুধুমাত্র প্রথম প্রশ্নটার জন্য, মানে যে তিনটে প্রশ্ন হয়েছিল তার ফার্স্ট কোশ্চেনের জন্য এটা হলো। এবং পরীক্ষায় কিন্তু এই জায়গাগুলো আসে যে লার্নড ম্যান বা ওয়াইজ ম্যানরা প্রথম কোশ্চেনের জন্য কি কি উত্তর বলেছিলেন, একটা 6 নম্বরের বড় প্রশ্ন আসে, অর্থাৎ প্রত্যেকটা লাইন মন দিয়ে পড়তে হবে। Equally various were the answer to the second question. Some said the people the Tsar most needed were his counselors. দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোন মানুষগুলোকে একজনের সব থেকে বেশি নেসেসারি বা সব থেকে বেশি প্রয়োজন হয়। এবং সেকেন্ড কোশ্চেনেরও কিন্তু এরকম ভেরিয়াস অ্যান্সার, অর্থাৎ অনেক উত্তর এলো বা অনেক ভ্যারাইটির উত্তর এলো। সেগুলো কি, কিছু মানুষ বলল দ্য পিপল the Tsar most needed were his counselor, কিছু মানুষজন বলল যে জারের সব থেকে দরকারি হচ্ছে তার কাউন্সিলর, অর্থাৎ তার সভার যে সদস্য রয়েছে তারা। আদার্স দ্য প্রিস্ট, কেউ কেউ বলল যে প্রিস্ট অর্থাৎ যারা ওই কি বলবো পূজারি, তারা প্রচন্ড ইম্পর্টেন্ট। আদার্স দ্য ডক্টর, কেউ কেউ বলল যে না, ডাক্তাররা ইম্পর্টেন্ট। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়্যার দ্য মোস্ট নেসেসারি, আর কিছু মানুষজন বলল যে না, যারা যুদ্ধ করে তারা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ সেকেন্ড প্রশ্নেরও ভেরিয়াস উত্তর এলো, অনেক ধরনের উত্তর এলো। To the third question as to what was the most important occupation, আর 3 নম্বর প্রশ্ন যেটা কিনা ছিল যে সঠিক কাজ কি, আমরা কি করে বেছে নেব আমাদের সঠিক কাজ বা ইম্পর্টেন্ট কাজটা কি। Some replied that the most important thing in the world was science, কেউ কেউ রিপ্লাই করলো যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান। Others said it was the skill in warfare, কেউ কেউ বললো যে না, যুদ্ধ করার যে ক্ষমতা, অর্থাৎ যুদ্ধের যে স্কিল, অর্থাৎ সেইটা কি যুদ্ধ শৈলী, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অ্যান্ড আদার্স এগেইন, এবং আরো কিছু লোক তারা আবারও কি বললো, that it was religious worship, যে না, ধর্মীয় পুজো আর্চা এটাই হচ্ছে আমাদের সঠিক কাজ বা ইম্পর্টেন্ট অকুপেশন। তো আমরা একটা জিনিস দেখলাম যে তিনটে প্রশ্নের ক্ষেত্রেই অনেক অনেক নানা মুনির নানা মত আর কি আমরা এখানে দেখতে পেলাম, এবং যে কারণে জার সকলকে ডেকেছিলেন সেটাই আদতে হলো না। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, প্রত্যেকটা অ্যান্সার হয়ে গেল আলাদা আলাদা। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, প্রবলেম হলো যে জার এদের কারোর সঙ্গে সহমত হতে পারলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং ফলে যে পুরস্কার তিনি দেবেন ভেবেছিলেন সেটা কাউকে দিতেও পারলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন, কিন্তু তার মনে তো ইচ্ছা থেকে গেল যে এই যে প্রশ্নগুলো তার মনে এসেছে তার সঠিক উত্তর কি হতে পারে।
হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট। তারপরে তার চিন্তা হলো বা তিনি ডিসাইড করলেন, ঠিক করলেন, মনস্থির করলেন যে আমি একটা সাধুর সঙ্গে দেখা করব। হারমিট হচ্ছে সন্ন্যাসী, একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করব এবং সেই সন্ন্যাসীকে ওয়াইল্ডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে কিনা তার উইজডম অর্থাৎ তার জ্ঞানের জন্য ওয়াইডলি রিনাউন্ড অর্থাৎ চারিদিকে, ওয়াইডলি মানে অ্যাকচুয়ালি যার নাম ছড়িয়ে পড়েছে, রিনাউন্ড মানে সুনাম রয়েছে যার, সেই একজন হারমিট বা সন্ন্যাসীর সঙ্গে দেখা করে এই প্রশ্নগুলো তিনি নিয়ে যাবেন। দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড। বলছে সেই হারমিট বা সেই সন্ন্যাসী একটা জঙ্গলে থাকতেন এবং তিনি সেই জঙ্গলের বাইরে কখনো যেতেন না। নেভার কুইটেড, নেভার, তিনি কখনো জঙ্গল থেকে বাইরে বেরোতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক্স, এবং তিনি কি করতেন, সব সময়তেই তিনি রিসিভ করতেন অর্থাৎ তিনি দেখা করতেন বা কথা বলতেন কাদেরকে, শুধুমাত্র কমন ফ্লক অর্থাৎ যারা কিনা খুব সাধারণ মানুষ তাদের সঙ্গে দেখা করতেন, অর্থাৎ কোনো রাজা মন্ত্রী এদের সঙ্গে দেখা করতেন না। তিনি এতটাই সাধারণ ছিলেন যে হ্যাঁ, সাধারণ মানুষ সমস্যা নিয়ে গেলে তিনি সমাধান করতেন বা তাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু কোনো ডিগনিফাইড লোকজন গেলে তিনি দেখা করতেন না এবং তিনি জঙ্গলের বাইরেও আসতেন না। ফলে তাকে ডেকে পাঠালে সে আসবে না, রাজামশাই এটা খুব ভালোভাবেই জানতো। So the Tsar put on simple clothes and before reaching the hermit's cell dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. ফলে তিনি কি করলেন, ফলে তিনি ওই রাজ পোশাক ছেড়ে সিম্পল ক্লথস পরলেন, পুট অন মানে পরিধান করা, সিম্পল ক্লথস পরলেন এবং ওই হারমিটের সেলে যাওয়ার আগে, বা হারমিটের সেল মানে এখানে বাড়ি বা আস্তানা বলা যেতে পারে, সেখানে যাওয়ার আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার হর্স থেকে, তার ঘোড়া থেকে নেমে পড়লেন, অর্থাৎ ঘোড়া নিয়ে গেলেন না। এবং শুধু তাই নয়, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার সঙ্গে যারা বডিগার্ড ছিল তাদেরকেও ছেড়ে দিলেন, অর্থাৎ ঘোড়া এবং বডিগার্ড সমস্ত কিছু দূরে ফেলে রেখে তিনি কি করলেন, বা দূরে তাদেরকে সরিয়ে রেখে তিনি ওয়েন্ট অন অ্যালন, তিনি একা একা গেলেন। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. যখন জার অ্যাপ্রোচ করলো অর্থাৎ জার গিয়ে তাকে তার সঙ্গে জারের দেখা হলো, হারমিট তখন কি করছে, হারমিট তখন তার হাট অর্থাৎ তার কুঁড়ে ঘরের সামনে যে একটু মাটি রয়েছে বা যে একটু জমি রয়েছে সেটাকে ওয়াজ ডিগিং অর্থাৎ সেটার খোঁড়াখুড়ি করছে। সিইং দ্য জার হি গ্রিটেড হিম, জারকে দেখে তিনি গ্রিটেড মানে ওই নমস্কার করা বা মাথা নাড়ানো, সম্মান জানানো, এরকম একটা ব্যাপার করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তিনি আবার নিজের কাজে লেগে পড়লেন অর্থাৎ মাটি খুঁড়তে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, হারমিট অর্থাৎ সন্ন্যাসী তিনি কিন্তু খুব রুক্ষ মানে রুগ্ন হয়ে গেছেন, খুব উইক রয়েছে, খুব কি বলবো আর কি, প্রচন্ড রকমের রোগা পাতলা চেহারার এবং যথেষ্ট উইক তিনি। and each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. বলছে এবং ওই প্রচন্ড রকমের দুর্বল হয়ে যাওয়া শুকনো শীর্ণকায় মানুষটি প্রত্যেকবার যখন তার স্পেড মানে কোদাল এবং স্ট্রাক্ট মানে আঘাত করা, যতবার আঘাত করছিলেন ওই স্পেডটা দিয়ে অর্থাৎ কোদালটা দিয়ে যতবার মাটিতে আঘাত করছেন, অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, একটুখানি মাটি তিনি তুলতে পারছিলেন আর কি, অর্থাৎ বেশি শক্তি তার নেই এটা বোঝানো হচ্ছে এখানে। আর্থ মানে কিন্তু মাটি, হ্যাঁ, তো এই যে লিটল আর্থ একটুখানি মাটি তুলছিলেন এবং তাতেই কি হচ্ছে, হি ব্রেথড হেভিলি, তার নিঃশ্বাস কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস প্রচন্ডভাবে চলছে, অর্থাৎ এই লাইনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তিনি শুধু বয়স্কই নন, তিনি রোগা এবং খুব দুর্বল, ফলে তিনি প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার কি করলো, জার অ্যাকচুয়ালি গেছিল তাকে প্রশ্ন করতে, কিন্তু ওই অবস্থায় দেখে জার এগিয়ে গেল তার দিকে এবং বলল, I have come to you, wise man, to ask you to answer 3 questions.
how can I learn to how can I learn to do the right thing at the right time? Who are the people I most need, and to whom should I therefore pay more attention than to the rest? And what affairs are the most important and need my first attention? অর্থাৎ যে প্রশ্ন সে করতে গেছিল সেই প্রশ্ন সে প্রথমে জিজ্ঞাসা করলো যে আমি এখানে এসেছিলাম আপনার কাছে তিনটে প্রশ্ন নিয়ে। কি কি প্রশ্ন? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? আমি কিভাবে সঠিক কাজটা সঠিক সময়েই করতে পারবো, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে হু আর দ্য পিপল আই মোস্ট নিড? কোন মানুষগুলোকে আমার সব থেকে বেশি প্রয়োজন? অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট? এবং কোন মানুষগুলোকে আমি বেশি করে অ্যাটেনশন দেব, বেশি করে গুরুত্ব দেব অন্যান্য মানুষগুলোর থেকে, দ্যান টু দ্য রেস্ট, অন্যান্য মানুষগুলোর থেকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন? এবং সে কোন কাজটা সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ এবং আমার প্রথম অ্যাটেনশন, প্রথম মনোযোগ আমি কোন কাজটাকে দেব, বা প্রথম গুরুত্ব আমি কোন কাজটাকে দেব? অর্থাৎ তিনটে যে প্রশ্ন তিনি নিয়ে এসেছিলেন, তিনি সেই তিনটে প্রশ্ন হারমিটকে, সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে নিলেন। দ্য হারমিট লিসেন্ড, হারমিট শুনলেন, টু দ্য জার, জারের সমস্ত প্রশ্ন শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। তিনি কি করলেন? তিনি নিজের হাতে একটুখানি থুতু লাগিয়ে নিয়ে, বা হাতে একটু থুতু দিয়ে আবার নিজের কাজ অর্থাৎ নিজের ডিগিংটা রিকমেন্সড অর্থাৎ পুনর্বার চালু করলেন, আরো একবার নতুন করে ডিগিং শুরু করলেন। এতক্ষণ থেমে গেছিলেন, আর একবার শুরু করলেন। আচ্ছা, এই যে এইখানে যে ব্যাপারটা, যে তিনি হাতে একটু থুতু লাগিয়ে নিয়ে আরো একবার কাজটা চালু করলেন, এটার একটা কনফিউশন তৈরি হতে পারে যে এই কাজটা কেন। অ্যাকচুয়ালি কি হয়, অনেক সময় হাত খুব রুক্ষ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে অনেক মানে যারা একটা কাজ দীর্ঘক্ষণ ধরে করছে তারা এটা করে। তোমরা কৃষকদের কাজ করতে দেখলে এটা দেখতে পারবে, মাঠে যারা চাষ করে তারা এটা করে থাকে। আর এটা যদি না দেখে থাকো, একটা জিনিস হয়তো তোমরা প্রায়শই দেখে থাকবে, সেটা হচ্ছে ক্রিকেট খেলার মাঠে ক্রিকেটাররা বা ফিল্ডাররা যারা ফিল্ডিং করে বা বোলিং করে তারা কিন্তু প্রায়শই এইটা করে থাকে। তাতে কি হয়, হাতটা রুক্ষ হয়ে গেলে সেটা একটুখানি অল্প একটু ভিজে যায়, জিনিসটা গ্রিপ করতে সুবিধা হয়, সেটা কোদালের হাতলি হোক বা ব্যাট বা বল যাই হোক না কেন। তো তিনি সেরকম হাতে একটুখানি স্পিড হলো, অ্যাকচুয়ালি স্পিড হচ্ছে থুতু ছেটানো, এবং সেটার পাস্ট টেন্সে স্প্যাট করা হয়েছে। তো সেটা করে তিনি কাজটা আবার রিকমেন্সড অর্থাৎ পুনর্বার চালু করলেন, আর একবার শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। এবার জার যেহেতু উত্তর পেল না, তার মন কিন্তু অন্যরকম বলছে, যে গরিব মানুষটা, বা গরিব বলা ভুল, অ্যাকচুয়ালি বয়স্ক লোকটা যে এই কাজটা করছে, তো সে বলল আপনি তো প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছেন, আমাকে বরং কোদালটা দেন, আমি আপনার হয়ে একটু কাজ করে দিই। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ, এবং এইটুকু বলেই গিভিং দ্য স্পেড টু দ্য জার, তিনি কোদালটা জারকে দিলেন অর্থাৎ রাজাকে দিলেন। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সে কি করলো অর্থাৎ সন্ন্যাসী পাশে গিয়ে বসলো মাটিতে। When he had dug 2 beds, the Tsar stopped and repeated his question. জার মাটি খুঁড়তে শুরু করেছে। এখানে দেখো লেখা আছে when he had dug 2 beds। এই যে বেডস, এই বেডস মানে কিন্তু বিছানা নয়, এই বেডস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা তোমরা যারা চাষের সঙ্গে একটু হলেও ব্যাপারটা জানো তারা জানবে যে প্রথম ফসল লাগানোর জন্য একটা বেশ বীজ তলা তৈরি করা হয়, এই বীজ তলাটাকে বেডস বলা হয়। বীজ তলা হচ্ছে যেখানে বীজ দিয়ে মাটি দিয়ে ছোট ছোট চারা হয়, এবং সেখান থেকে চারাটা তুলে পরে অন্য জায়গাতেও ইচ্ছে করলে লাগানো যায়। তো সেই প্রথম যে মাটিটা তৈরি করা সেটাকে এখানে বেডস বলা হচ্ছে। তো দুটো বেডস যখন এরকম খোঁড়া হয়ে গেছে, তখন জার থামলেন, এবং তার যে কোশ্চেন গুলো এনেছিলেন তিনি আবার রিপিটেড হিজ কোশ্চেন, আরো একবার প্রশ্নটা করা হলো। দ্য হারমিট এগেইন গেভ নো অ্যান্সার, কিন্তু সন্ন্যাসী এবারও কোনো উত্তর দিলেন না, বাট রোজ, কিন্তু উঠে এলেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড,
এবং হাতটা বাড়িয়ে কোদালটা চাইলেন অ্যান্ড সেড এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট। এবং তিনি বললেন যে এবার একটু তুমি রেস্ট করো, আমি একটুখানি কাজ বরং করি। But the Tsar did not give him the spade and continued to dig. কিন্তু জার তো অ্যাকচুয়ালি ক্লান্ত হয়নি, জার থেমেছিল তার উত্তর পাওয়ার জন্য। যখন উত্তরটা পেল না তখন সে কোদালটাও দিল না, সে খুঁড়তে শুরু করে দিল, আবার যেভাবে আগে কাজ করছিল সেইভাবেই কাজ শুরু করে দিল। 1 hour passed and another. 1 ঘন্টা কেটে গেল, আরো 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল। The sun began to sink behind the trees. এবং সূর্য আস্তে আস্তে কিন্তু গাছের পেছন দিকে এবার ডুবতে শুরু করেছে। And the Tsar at the last stuck the and the Tsar at last stuck the spade into the ground and said, I come to you, wise man, for an answer to my question. If you can give me none, tell me so, and I will return home. তো যখন মোটামুটি সূর্য ডুবতে শুরু করেছে তখন জার কোদাল আর কি মাটিতে নামিয়ে রেখে বা লাস্ট কোপটা দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে দেখুন, আই কাম টু ইউ ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছিলাম ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন, আমার যে কোশ্চেন্স গুলো রয়েছে তার উত্তর খুঁজতে। আপনি যদি আমাকে নাই বলবেন তো সেটা আমাকে বলে দিন, তাহলে আমি বাড়ি চলে যাই। হিয়ার কামস সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। তো ঠিক সেই সময়ে কেউ একজন ওখানে ঢুকছে এবং হারমিট সঙ্গে সঙ্গে বললেন যে ওই কেউ একজন আসছে, আগে আমাদের ওকে দেখা উচিত, চলো আগে দেখি ওটা কে। অর্থাৎ একজন তৃতীয় ব্যক্তির সেখানে প্রবেশ হলো। The Tsar turned round and saw a bearded man come running out of the wood. বলছি জার ঘুরে দেখলেন যে একজন বিয়ার্ড ম্যান তিনি কি করেছেন, অর্থাৎ বিয়ার্ড ম্যান মানে যার দাড়ি রয়েছে, তো সেরকম একজন মানুষ দৌড়ে বেরিয়ে আসছে জঙ্গল থেকে। অর্থাৎ ওই যে হারমিট বললো যে কেউ একজন আসছে, সেটা জারের পেছন দিকে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসছে, জার ঘুরে সেটা দেখতে পেল। The man held his hand pressed against his stomach. এবং যে মানুষটা জঙ্গল দিয়ে বেরিয়ে আসছে তার হাতটা তার পেটে অর্থাৎ স্টমাকে সে চেপে ধরে আছে, and blood was flowing from under them. এবং এই যে হাতটা যেখানটায় ধরে আছে তার নিচ থেকে কিন্তু গলগল করে রক্ত বেরিয়ে আসছে। When he reached the Tsar, he fell fainting on the ground, moaning feebly. এবং যখন সে জারের কাছাকাছি এসে পৌঁছলো তখন সে আর দাঁড়িয়ে থাকার অবস্থায় ছিল না, সে পড়ে গেল। এবং কেন পড়ে গেল? ফেন্টিং অর্থাৎ অজ্ঞানের মতন হয়ে পড়ে গেল মাটিতে, গ্রাউন্ডে। মর্নিং ফিবলি, মর্নিং মানে গুনগুন করা, গুনগুন বলা যেতে পারে বা খুব মৃদু স্বরে আর কি। এবং ফিবলি মানে হচ্ছে খুব দুর্বলতার সঙ্গে, আর মর্নিং হচ্ছে আউ করা আর কি, সেরকম করতে করতে মাটিতে পড়ে গেল। The Tsar and the hermit unfastened the man's clothing. এবং যখন ওটা হলো, মাটিতে পড়ে গেলেন লোকটা, তখন ওই জার এবং হারমিট দুজন মিলে আনফাস্টেড মানে খুলে দিল ওই বা আলগা করে দিল ওই লোকটার পোশাকটা। অর্থাৎ ওই পেটে হাত দিয়ে চেপে ধরে রয়েছে, রক্ত বেরোচ্ছে এবং তার নিচে নিশ্চয়ই কোনো পোশাক ছিল, সেটা খুলে দিল। এবং যখনই খুললো, দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন হিজ স্টমাক। এবং দেখতে পেল যে তার পেটের মধ্যে একটা বেশ বড় একটা উন্ড অর্থাৎ একটা ক্ষত। The Tsar washed it as best he could. জার সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে ওয়াশ করতে শুরু করলো, কারণ একজন উন্ডেড ম্যান তাকে বাঁচাতে গেলে এটাই প্রথম কাজ। এবং সে কি করলো, সঙ্গে সঙ্গে সে সেটাকে ওয়াশ করা শুরু করলো, ধুতে শুরু করলো অ্যাজ বেস্ট হি কুড, যতটা সে পারে ততটা। অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, এবং এটাকে ব্যান্ডেজ করার চেষ্টা করলো, অর্থাৎ এটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করলো তার নিজের রুমালটা দিয়ে। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং শুধু রুমাল দিয়ে হলো না, একটা টাওয়েল, একটা গামছা টাইপের জিনিস যেটা ওই সন্ন্যাসীর ছিল সেটা দিও। অর্থাৎ ওই দুটো জিনিস দিয়ে সেই জায়গাটাকে ভালো করে চেপে আটকানোর চেষ্টা করলো। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। And the Tsar again and again removed the bandage, soaked with warm blood, and washed and
রিব্যান্ডেজ দ্য উন্ড। এবং জার কি করতে থাকলো, ওই রুমালটা এবং ওই টাওয়েলটাকে বারবার করে ওখান থেকে সরিয়ে আনছে, সেটা রক্তে ভিজে যাচ্ছে, সেটাকে চিপে আবার ওখানে দিয়ে আবার চেপে ধরছে, আবার রিব্যান্ডেজ করার চেষ্টা করছে যাতে উন্ডটাকে রক্ত ঢাকা যায়, রক্তটাকে বন্ধ করা যায়। when at last the blood ceased flowing, বলছে যখন শেষ পর্যন্ত রক্তটা সিজ হলো অর্থাৎ বন্ধ হলো, ফ্লোয়িং থেকে, রক্ত বওয়া থেকে যখন বন্ধ হলো মানে রক্তটা থেমেছে এবার, the man revived and asked for something to drink। ম্যান মানে ওই আহত লোকটা একটুখানি রিভাইভ করেছে, একটুখানি ফিরে এসেছে, সম্বিত ফিরেছে এবং তিনি কিছু ড্রিঙ্ক করতে চাইলেন। The Tsar brought fresh water and gave it to him। জার সঙ্গে সঙ্গে গিয়ে একটু পরিষ্কার জল নিয়ে এলো এবং তাকে সেটা দিল ড্রিঙ্কের জন্য। Meanwhile the sun had set। এই সমস্ত যে ঘটনা, এই সব কিছুর মাঝখানে সূর্য কিন্তু ডুবে গেছে। and it had become cool। এবং যে গরমটা ছিল সেটাও মোটামুটি চলে গেছে, ঠান্ডা হয়েছে বা অন্ধকার নেমে এসেছে। So the Tsar with the hermit's help carried the wounded man into the hut and laid him on the bed। ফলে জার এবং ওই হারমিট দুজন মিলে ধরাধরি করে ওই অসুস্থ লোকটাকে বা ওই আহত লোকটাকে হারমিটের কুটিরে নিয়ে গেল এবং সেখানে একটা বিছানার মধ্যে তাকে শোয়ালো। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট। এবং ওই বিছানায় শুয়ে ওই আহত লোক নিজের চোখ বন্ধ করলো এবং আস্তে আস্তে চুপ হয়ে গেল বা শান্ত হয়ে পড়ে থাকলো। But the Tsar was so tired with his walk and with the work he had done। কিন্তু জার সে কিনা হেঁটে এসেছে, রাজা তো কখনো হাঁটে না, ঘোড়া থামিয়ে হেঁটে এসেছে, আসার পরে সারাদিন আবার কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে কাজ করেছে, ফলে সারাদিনের যে এই কাজ এবং এই হাঁটাহাঁটি, এই খাটনি, সবকিছুতে প্রচন্ড টায়ার্ড হয়ে গেল। দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড। এবং এতটাই হলো যে চৌকাঠের কাছে বসে, ক্রাউচড ডাউন মানে প্রায় হামাগুড়ি দিয়ে বা হাঁটুতে ভর দিয়ে মাথা নিচু করে বসে আর কি, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি। এবং ঘুমিয়ে পড়লো এবং সেটা যথেষ্ট সাউন্ডলি অর্থাৎ নাক ডেকে ঘুম বা গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো। দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। এবং সেই ঘুমটা এমনই যে মাঝে কোথাও ভাঙলো না। এমনিতেই গরমকালের রাত্রির সেটার ডিউরেশনটা ছোট হয়, অর্থাৎ দিনের বেলাটা অনেকটা বড় হয়, সন্ধে লাগতে দেরি হয়, তাই রাত্রিটা এমনিতে অনেকটা ছোট হয়। তো তিনি ঘুমিয়ে পড়লেন এবং সেটা কি হলো, সেটা এমনই যে ঘুম তো ভাঙলোই না, একদম পরদিন সকালে উঠলো। when he awake in the morning, যখন সকালবেলা পরের দিন উঠলেন, it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes। বলছে যে তিনি যখন উঠলেন এবং ওঠার পরে তিনি বেশ কিছুক্ষণ ঠাওর করতে পারলেন না, বেশ কিছুক্ষণ বুঝে উঠতে পারলেন না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, বা এই যে লোকটা যে কিনা শুয়ে রয়েছে, যে কিনা শুয়ে শুয়ে তার দিকে একটা অদ্ভুত কি বলবো, একটা করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে, এই লোকটা কে। এত কিছু ফট করে উঠে তিনি বুঝতে পারলেন না, তার ঘুমটা ভাঙলো ঠিকই, কিন্তু উঠে উঠে সঙ্গে সঙ্গে তিনি এটা বুঝতে পারলেন না। এই সবকিছু মনে করার আগেই যে লোকটি শুয়েছিল অর্থাৎ আহত লোকটি, সে কি বলল, সে বলল ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেন। said the beard man in a weak voice, খুব দুর্বল একটা গলার স্বরে সে ক্ষমা চাইল। when he saw that the Tsar was awake and was looking at him, যখন তিনি দেখতে পেয়েছেন যে জার উঠেছে এবং তার দিকে তাকিয়ে আছে। জার তো ভেতর ভেতর ভাবছে যে আমি এখানে কি করে চলে এলাম, রাত্রিবেলা কোথায় কাটলো, এই লোকটা আবার কে। ঠিক তখনই বলছেন যে আমাকে ক্ষমা করে দেন। I don't know you and have nothing to forgive you for, said the Tsar। বলছে যে আমি তো আপনাকে চিনিই না এবং আমি তো ক্ষমা যে করব তার তো একটা কারণ থাকবে, সেরকম তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না, আমি কেন আপনাকে ক্ষমা করব। You do not know me but I know you,
তো ওই আহত লোক উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ yours, আমি আপনার সেই শত্রু হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে কিনা প্রতিজ্ঞা করেছিল আপনার উপরে রিভেঞ্জ নেবে, আপনার উপরে প্রতিশোধ নেবে। বিকজ, কারণ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি, কারণ তার ভাইকে আপনি মেরেছিলেন এবং তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। অর্থাৎ এই যে আহত লোকটা, সেই আহত লোকের একজন ভাই বা দাদা ছিলেন, যাকে রাজা মেরেছিল এবং তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল। তাই এই লোকটি রাজার ক্ষতি চাইতো, কিন্তু কোনো একটা কারণবশত এখন ক্ষমা চাইছে। এরপরে দেখি, I know you had gone along to see the hermit and I resolved to kill you on your way back. বলছে আমি খোঁজ পেয়েছিলাম যে আপনি একা একা এই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে আসবেন, এবং আমি কি করেছিলাম, আমি প্ল্যান করেছিলাম যে আপনি যখন ওয়ে ব্যাক, অর্থাৎ আপনি যখন ফিরে যাবেন, আমি ঠিক সেই সময় আপনাকে মারবো। অর্থাৎ আমার রাগ থেকে যে প্রতিশোধ নেব সেটা আমি ঠিক করেছিলাম এবং প্ল্যানও করে ফেলেছিলাম। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু দিন চলে গেল, অন্ধকার প্রায় নেমে আসছে, আপনি ফিরছেন না। সো আই কাম আউট ফ্রম মাই অ্যাম্বাস টু ফাইন্ড ইউ, ফলে আমি যেখানটায় লুকিয়েছিলাম, আমার যে ডেরা, সেই ডেরা থেকে আমি বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আপনাকে খুঁজতে শুরু করলাম। অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, কিন্তু প্রবলেম হলো আমি সামনাসামনি হয়ে পড়লাম আপনার বডিগার্ডদের, আপনি যেগুলোকে জঙ্গলে ছেড়ে এসেছিলেন আগেই, সেই বডিগার্ডদের সম্মুখীন হয়ে পড়লাম। অ্যান্ড দে রিকগনাইজ মি, এবং তারা আমাকে চিনে ফেললো। অ্যান্ড উন্ডেড মি, আর আমাকে সঙ্গে সঙ্গে আহতও করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তো সেইখান থেকে যাই হোক কোনো রকম করে পালিয়ে গেছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ অ্যান্ড ইউ নট ড্রেসড মাই উন্ড, সরি, ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড। বলছি এবং সেখান থেকে পালিয়ে এসে আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম, বা রক্ত বেরোতে বেরোতে আমি মরেই যেতাম, যদি না আপনি আমার ওই উন্ডটাকে আর কি ড্রেসিং করে দিতেন, ড্রেসড করে দিতেন ভালো করে, তাহলে আমি কিন্তু মরেই যেতাম। আই উইশড টু কিল ইউ, আমি উইশ করেছিলাম, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমি আপনাকে মারবো। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু উল্টো ঘটে গেল, আপনি আমাকে বাঁচালেন, আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ, কিন্তু এখন যদি আমি বেঁচেই থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি চান, অবশ্যই আই উইল সার্ভ ইউ অ্যাজ ইয়োর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার স্লেভ হিসাবে, আপনার চাকর হিসাবে সারা জীবনটা কাটাতে চাই, এবং সেটা কি মোস্ট ফেথফুল স্লেভ, অর্থাৎ সব থেকে বিশ্বাসী চাকর হিসাবে আমি সারা জীবনটা কাটাতে চাই। শুধু তাই নয়, অ্যান্ড উইল বিড মাই সন টু ডু সেম, এবং আমার ছেলেদেরও আমি তাই বলবো যেন আমার ছেলেরাও আপনার রাজবংশেরই চাকর হয়ে থাকে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেন। অর্থাৎ গল্পটা আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি উন্ডেড ম্যানটা কে, এবং তার কি ইন্টেনশন ছিল, এবং কি কি অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে ঘটেছিল। রাজা যতক্ষণ এসে হারমিটের সঙ্গে কথা বলছে বা না বলছে, জঙ্গলের ভেতরে একটা অদৃশ্য গল্প ভেতর ভেতর চলছিল, যেটা এতক্ষণে রিভিল হলো। The Tsar was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend. বলছি জার কিন্তু খুব আনন্দিত হলো, কারণ এরকম একজন এনিমির সঙ্গে এত সহজে ব্যাপারটা মীমাংসা হয়ে গেল এবং তাকে ফ্রেন্ড হিসাবে পেল বলে। একজন শত্রু যখন বন্ধু হয়ে যায় তখন আনন্দটা অনেকটা বেড়ে যায়। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, তিনি শুধু তাকে ক্ষমাই করলেন না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম। শুধু তাই ক্ষমাই করলেন না, বরং তিনি এটাও বললেন যে আমি চাকর বাকর পাঠিয়ে দিয়ে চাকর বাকর পাঠিয়ে দেবো, এবং আমার যে নিজের ফিজিশিয়ান আছে, অর্থাৎ নিজের যে ডাক্তার আছে, আমি তাকে ডেকে পাঠাবো, সে তোমাকে দেখবে এরপর থেকে। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং এটাও প্রমিস করলেন যে তার প্রপার্টি যেগুলো কিনা রাজা কেড়ে নিয়েছিল সেগুলো রেস্টোর, অর্থাৎ সেগুলো ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান,
The Tsar went out into the porch and looked around for the hermit. এতক্ষণ ঘরের মধ্যে কথাবার্তা হচ্ছিল এবং এই কথাবার্তাতে জার এবং ওই উন্ডেড ম্যানটা ছিলেন। এবার উন্ডেড ম্যানটার কাছ থেকে বিদায় নিয়ে জার বাইরে বেরিয়ে এলেন এবং কোথায় এলেন? একটা পর্চ, হচ্ছে পর্চ মানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা বারান্দা, মানে ঢাকা বারান্দা আর কি, মানে অ্যাকচুয়ালি বারান্দাই ধরো। তো একটা বারান্দা, ওই কুটিরের যে বারান্দা হয়, ওপরে ছাউনি নামানো বারান্দা, সেরকম বারান্দায় বেরিয়ে এলেন অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং আশেপাশে হারমিটকে খুঁজতে শুরু করলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন। এবার তো তাকে ফিরে যেতে হবে, একদিন পুরো রাত্রি কেটে গেছে। তো যাওয়ার আগে তার ইচ্ছে জাগলো যে আর একবার যদি আমি একটুখানি তার কাছে আবেদন করি যে আমার কোশ্চেনের অ্যান্সারগুলো যদি দিয়ে দেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড। হারমিট সন্ন্যাসী বাইরেই ছিল। অন হিজ নিজ, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে পড়ে আর কি। সোয়িং সিড ইন দ্য বেডস, ওই যে আগের দিন যেটা বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, অর্থাৎ আগের দিন যে ওই বীজতলাটা তৈরি করা হয়েছে সেই বীজতলাতে তখন বীজ বুনছেন তিনি, নিজের হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে পড়ে, মাটিতে যেভাবে গাছ লাগায় বা বীজ লাগায় সেইভাবে। দ্য জার অ্যাপ্রোচড হিম, রাজা বা জার তার কাছে এলেন। অ্যান্ড সেইড, এবং তিনি বললেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন ওয়াইজ ম্যান, যে আমি শেষবারের মতন আপনার কাছে প্রার্থনা করছি আমার প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিয়ে দেন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে তো উত্তর দেওয়া অলরেডি হয়ে গেছে। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলেন, তোমার উত্তর তো অলরেডি দেওয়া হয়েই গেছে। অবাক করা কাণ্ড, তিনি তো এতক্ষণ দুবার বা তিনবার যতবার জিজ্ঞাসা করা হয়েছে তিনি কোনো উত্তর দেননি, অথচ যাওয়ার আগে যখন বলা হচ্ছে তিনি বলছেন যে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, আপনাকে উত্তর তো দেওয়া হয়েই গিয়েছে। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম, এখনো ওই ক্রাউচ অর্থাৎ ওই হামাগুড়ি দিয়ে বসার পজিশনেই রয়েছে, ওই হাঁটুতে ভর দিয়ে বা সরু সরু পায়ে ভর দিয়ে, এবং ওই অবস্থা থেকে জারের দিকে তাকিয়ে এই একই কথা বললেন। হাউ অ্যান্সার্ড, কিভাবে দেওয়া হলো? অ্যান্ড হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন? অ্যান্সার দেওয়া হয়ে গেল, আমাকে তো আপনি বললেনই না। আস্ক দ্য জার, জার এটা জিজ্ঞাসা করছে। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, এইবার আসল কথা হারমিট বলছেন, বলছে তুমি কি লক্ষ্য করোনি? ডু ইউ নট সি, if you had not pitied my weakness yesterday and had not dug those bed for me but had gone your way, that man would have attacked you and you would have repented of not having stayed with me. বলছে তুমি কি লক্ষ্য করোনি একটা জিনিস? ইফ ইউ হ্যাড নট পিটিয়েড মাই উইকনেস ইয়েস্টারডে, কালকে আমার দুর্বলতার ওপর করুণা যদি তোমার না আসতো, এবং হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এই যে মাটিটা কুপিয়ে দিয়েছিলে সেটা যদি না কুপিয়ে দিতে, বাট হ্যাড গন ইয়োর ওয়ে, যদি ফিরে যেতে নিজের রাস্তায়, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, এই লোকটা তো তোমাকে অ্যাটাক করে দিত, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং তোমার কিন্তু রিপেন্ট হতো, অনুশোচনা হতো যে তুমি আমার সঙ্গে থাকোনি বলে। অর্থাৎ তুমি আমার উপর করুণা করে যে বেডটা খুঁড়েছো এটাতে তোমার উপকার হয়েছে, তুমি যদি না খুঁড়ে চলে যেতে তুমি কিন্তু অ্যাটাকড হতে, তোমাকে কিন্তু আহত করতে, এবং তখন তোমার মনে হতো যে আমি সন্ন্যাসীর সঙ্গে থাকলেই পারতাম। সুতরাং দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, অর্থাৎ সব থেকে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে সেটাই যখন তুমি এই বেডসগুলো ডিগ করছিলে বা খুঁড়ে দিচ্ছিলে, এই বীজতলাগুলো তৈরি করে দিচ্ছিলে, সেই সময়টা ছিল হচ্ছে সঠিক সময় বা সব থেকে ইম্পর্টেন্ট সময়। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং ঠিক সেই সময় আমি ছিলাম তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার ভালো করাই ছিল তোমার একমাত্র ইম্পর্টেন্ট বিজনেস বা একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ সেই সময়ে দাঁড়িয়ে ওই মাটি খোঁড়াটা ছিল তোমার কাছে একটা
সঠিক সময় কাজ করার জন্য আমি ছিলাম সঠিক পার্সন এবং আমার উপকার করাটাই ছিল তোমার ইম্পর্টেন্ট বিজনেস। আফটারওয়ার্ডস, কিন্তু তারপরে, when that man runs to us, সেই মানুষটা যখন, ওই আহত মানুষটা অর্থাৎ ওই লোকটা যখন আমাদের কাছে দৌড়ে এলো, the most important time was when you are attending to him, তখন তোমার কাছে ইম্পর্টেন্ট টাইম হয়ে গেল কোনটা? তুমি যখন তাকে অ্যাটেন্ড করছিলে সেই সময়টা। for if you had not bound up his wound, he would have died without having made peace with you, যদি তুমি না ওই সময় তাকে অ্যাটেন্ড করতে এবং তার ক্ষতটাকে সারিয়ে তোলার চেষ্টা করতে, সে মারা যেত। এবং সে মারা গেলে কি হতো? তোমার সঙ্গে যে শান্তি হয়ে গেল, তোমার সঙ্গে যে মিলমিশ হয়ে গেল, সেটা কিন্তু হতো না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। ফলে সেই সময়ে যখন তুমি কিনা উন্ডটাকে পরিষ্কার করছিলে, উন্ডটাকে আটকানোর চেষ্টা করছিলে, রক্তের ফ্লোটাকে, তখন সেই লোকটা ছিল তোমার কাছে ইম্পর্টেন্ট লোক এবং সেই কাজটাই ছিল তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। কারণ সেটা যদি না করতো বা না করতে, তাহলে কিন্তু পিসটা আসতো না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। এবং সেই সময়টাই ছিল সঠিক সময় ওই কাজটা করার, এবং ওই লোকটা ছিল সব থেকে সঠিক লোক। আর তুমি এই যে ওই লোকটার ভালো করতে চেয়েছো, এইটাই ছিল তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট বিজনেস বা সব থেকে ইম্পর্টেন্ট অকুপেশন। রিমেম্বার দেন, একটা জিনিস খেয়াল রেখো, there is only one time that is important, একমাত্র একটাই জিনিস আছে বা একটাই সময় আছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা কি? নাও, অর্থাৎ এখন। এখন যেটা হচ্ছে, এই কাজটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সরি, এই সময়টাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এখন it is the most important time because it is the only time when we have any power, বলছি এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সময়, এই নাওটা। কারণ কি? কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের হাতে ক্ষমতা আছে যে আমরা কিছু করতে পারি। অর্থাৎ একটু সহজ ভাষায় বললে যেটা বলে দিই, যে কোনো একটা জিনিস পাস্ট হয়ে গেছে, আমরা হাজার ভাবছি, চেঞ্জ করতে পারবো? কোনোদিন পারবো না। ফিউচার হাজার ভাবছি, চেঞ্জ করতে পারবো? পারবো না। একমাত্র নাও, অর্থাৎ এই প্রেজেন্ট টাইমটাকে চেঞ্জ করার পাওয়ার আমাদের হাতে আছে। ফলে যা করার এখনই করতে হবে, মানে এই এখন সময়টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু ডু এভরি ওয়ার্ক। সমস্ত কাজ করার সঠিক সময় হচ্ছে এখন। আমরা যদি ভাবি যে একটা পড়া করতে হবে, কালকে করব, না, এখনই যদি করে নিই অনেকটা জিনিসটা সলভ হবে। অর্থাৎ এই এখন সময়টার উপরে আমাদের জোর আছে, আমরা চেঞ্জ করতে পারি এই জিনিসটাকে। আমরা কেউ পড়াশোনায় খুব একটা উন্নতি করতে পারছি না, প্রচুর প্ল্যান করছি, পারছি না, কিন্তু আমরা যদি এটা মনে করি যে হ্যাঁ আমরা এখন থেকে স্টার্ট করি, হবে, অবশ্যই হবে। এই এখন টাইমটার উপরে আমাদের একমাত্র পাওয়ার আছে। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা হচ্ছে নাও। আশা করি ক্লিয়ার হচ্ছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, এবং সেই মানুষটা হচ্ছে সব থেকে নেসেসারি যার সঙ্গে তুমি এখন আছো। এখন সময়টা যেমন সব থেকে ইম্পর্টেন্ট, তেমন সেই মানুষটাও ততটাই ইম্পর্টেন্ট যার সঙ্গে তুমি এখন আছো। এখন তুমি এক্স এর সঙ্গে আছো, তুমি এক্স কে এখন পাত্তা না দিয়ে তুমি ওয়াই এর কথা ভাবছো, ভবিষ্যতের জেড এর কথা ভাবছো, এক্স কে তুমি অবহেলা করছো। এই এক্সটাকে যখন তুমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, তখন গিয়ে তোমার এক্স মনে হচ্ছে যে আমি ভুল করছি। অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে এটা, যে আমরা এই সময়ে যার সঙ্গে আছি তাকে ইম্পর্টেন্স আমাদের বেশি দিতে হবে, এবং এটাই হচ্ছে সঠিক সময় ওই সঠিক মানুষটাকে ইম্পর্টেন্স দেওয়ার। মানে যখন জ্বর এলো, তখন যখন বেডটা অর্থাৎ ওই মাটিটা কুপিয়ে দিল, তখন তার কাছে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে ওই হারমিট। কিন্তু ঠিক যখনই উন্ডেড ম্যানটা এন্ট্রি নিল, সঙ্গে সঙ্গে তার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল কি? ওই উন্ডেড ম্যানটা। মানে টাইম যখনই চেঞ্জ হবে, তোমার সঙ্গে যে থাকবে সেই তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট।
for no man knows whether he will ever have dealing with anyone else. এবং এই যে এখন সময়ে যে মানুষটা তোমার কাছে আছে সেই তোমার কাছে সবচেয়ে নেসেসারি, তার কারণ একটাই, কারণ আমরা কেউ জানি না যে সেই মানুষটা পরে গিয়ে আর তোমার সঙ্গে থাকবে কিনা। এটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা কথা, যে আমরা অনেক সময় কি করি, সামান্য একজন হয়তো আমার সঙ্গে রয়েছে, তাকে গুরুত্ব দিলাম না, পরে সেই মানুষটা হারিয়ে গেলে আমরা তার গুরুত্বটা বুঝতে পারি। এবং আমরা কিন্তু ওই এখন সময়ে দাঁড়িয়ে জানি না যে এখন যে সময়টা আছে সেই সময়টা আদৌ আগামীকাল থাকবে কিনা। তাই প্রত্যেকের আহ এটাই করা উচিত যে নাও এই টাইমটাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং ওই নাও এ যে মানুষটি তোমার পাশে আছে তাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। আহ এরপরে and the most important affair is, এবং কোন কাজটা তাহলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। আমাদের তো তিনটে প্রশ্ন ছিল, কোন সময় আমরা সঠিক কাজ শুরু করব বা একটা কাজ শুরু করার সঠিক সময় কি, কোন মানুষটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব, আর সেই সময় মানে আর কোন কাজটা আমাদের কাছে হবে সব থেকে ইম্পর্টেন্ট। তো ওই নাও টাইমে দাঁড়িয়ে যে মানুষটা আমাদের কাছে আছে সে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, এবং নাও টাইমটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা বুঝেছি। আরেকটা প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, কোন কাজটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, টু ডু হিম গুড বিকজ ফর দ্যাট পারপাস অ্যালং ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ। বলছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে ওই যে মানুষটি যে তোমার সঙ্গে এখন আছে, যে তোমার কাছে এখন সব থেকে নেসেসারি পারসন, তার ভালো করা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজটার জন্যই তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। যখন জার হারমিটের সঙ্গে ছিল, হারমিটের উইক শরীর দেখে তার করুণা হয়েছিল, সে তার ভালো করেছিল, অর্থাৎ সে নিজের অজান্তেই সঠিক কাজটা করেছিল এবং ইম্পর্টেন্ট অ্যাফেয়ারটাকে কমপ্লিট করেছিল। ঠিক যখন এই উন্ডেড ম্যানটা এলো, আবার তার ইম্পর্টেন্ট কাজ কোনটা, ওই তার উন্ডটাকে ওয়াশ করা, সে সেটাই করেছিল। না জানতে দুবার জার কিন্তু সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে সঠিক কাজ করে ফেলেছিল, এবং সেই এক্সাম্পলটা তুলে দিয়েই হারমিট কিন্তু বুঝিয়ে দিলেন। অর্থাৎ হারমিট যে প্রথম দুবার অ্যান্সার দেননি, তার কারণ কি, কারণ অ্যান্সার দিলে জার কোনো দিনই এই জিনিসটা বুঝে উঠতে পারতো না। হাতে কলমে করে যখন দেখিয়ে দেওয়া হলো তখন জার ব্যাপারটাকে বুঝে ফেললেন, এবং তখন তিনি বুঝতে পারলেন যে সঠিক সময় হচ্ছে এখন, কারণ এই সময়টার উপরেই আমাদের একমাত্র জোর খাটে। আমরা কিছু চেঞ্জ করতে পারলে সেটা এখনই চেঞ্জ করতে পারবো, সেটা ভবিষ্যৎ হয়ে যাওয়ার সেটা পাস্ট হয়ে যাওয়ার মানে অতীত হয়ে যাওয়ার, বা সেটা ভবিষ্যৎ থাকলে আমরা সেটাকে চেঞ্জ করতে পারি না, আমরা বর্তমানটাকে পাল্টাতে পারি। আর বর্তমানে যে মানুষটা সঙ্গে আছে আমাদের উচিত তাদেরকে গুরুত্ব দেওয়া, এবং আমাদের উচিত সেই মানুষগুলোর ভালোর জন্য কাজ করা, কারণ সেই মানুষগুলোর ভালো কাজ করার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, বা আমাদের মোটো এটাই হওয়া উচিত। আশা করি প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এবং ইলাবোরেটলি বললাম বলে হয়তো একটু অনেক অনেক বড়ভাবে বললাম বলে হয়তো একটু বেশি বড় হলো, কিন্তু ব্যাপারটা একটু কঠিন, একটু বোঝার রয়েছে বলেই এত বড় করে বলা। কারণ এই মুহূর্তে তোমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ এই টেক্সটটা বোঝা, এবং এই ভয়েসটা যে দিচ্ছে সেই মানুষটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে, কারণ সে তোমাদেরকে এটা বোঝাচ্ছে। আর তোমাদের উচিত যে সমস্তটা বুঝে নিয়ে একটা ভালোভাবে জিনিসটাকে কমপ্লিট করা, কারণ এটাই তোমাদের কাছে এখন ইম্পর্টেন্ট অ্যাফেয়ার। এবং আশা করি তোমরা এই ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। একদম পড়ে পড়ে পুরোটা হয় বলে অনেক সময় আটকে যায়, আজকে মাঝেও একটা বাংলা মনে আসছিল না, আটকে গেছিল। এই গল্পের নাম 3 কোশ্চেন্স কেন হয়েছে সেটা নিয়ে আলোচনার করার বিরাট কিছু নেই, কারণ 3টে প্রশ্নকে ভিত্তি করেই এই পুরো গল্পটা লেখা হয়েছে। তবে এই গল্পটা দেখো ছোট গল্পের আকারে নেই, কারণ ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ, সেই ফরম্যাটটা এখানে নেই, কারণ এখানে মোটামুটি আমরা সমস্ত উত্তর পেয়ে যাচ্ছি, এবং কোথাও যেন মনে একটা শান্তি চলে আসছে যে না ঠিক আছে, যা হলো সব কমপ্লিট হলো। তবুও এটা যেহেতু ছোট গল্পের আরো বিভিন্ন নিয়মগুলোকে মেনে চলছে, তাই এটাকে ছোট গল্পই বলা হচ্ছে, এবং আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা কিছুটা ক্লিয়ার করতে পারলাম। তো যারা পুরোটা শুনলে তাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
যদি ভালো লাগে, যদি ভালো না লাগে কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নেই। প্রত্যেককে থ্যাঙ্কস। আর নিজে খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো, এটুকুই চাই। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।